আওরঙ্গাবাদ। সিধু জ্যাঠার চোখ কপালে উঠে গেল। এ যে সব্যনাশের মাথায় বাড়ি। জায়গাটার তাৎপর্য বুঝতে পারছো ফেলু? আওরঙ্গাবাদ হল এলোরায় যাবার ঘাঁটি। মাত্র 20 মাইলের পথ, চমৎকার রাস্তা। আর এলোরার মানে বুঝতে পারছো তো? এলোরা হল ভারতের সেরা আর্টের ডিপো। পাহাড়ের গা থেকে কেটে বার করা কৈলাসের মন্দির, যা দেখে মুখের কথা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। আর তাছাড়া পাহাড়ের গায়ে লাইন করে 1.5 মাইল জায়গা জুড়ে আরও 33টা গুহা, হিন্দু, বৌদ্ধ, জৈন। তার প্রত্যেকটা মূর্তি কারুকার্যে ঠাসা। আমার তো ভাবতেই রক্ত হিম হয়ে যাচ্ছে। কিন্তু প্লেন থাকতে ট্রেনে যাচ্ছে কেন লোকটা? যদ্দূর মনে হয় মূর্তিটা ও হাতের কাছে রাখতে চাইছে। প্লেনে গেলে সিকিউরিটি চেকের ব্যাপার আছে। হাতের ব্যাগ খুলে দেখে পুলিশ। ট্রেনে সে ঝামেলা নেই। আওরঙ্গাবাদের ব্যাপারটা বুঝতে পেরে আমারও গলা শুকিয়ে গেল। ফেলুদা হাতের ঘড়ির দিকে দেখে তড়াক করে মোড়া ছেড়ে উঠে পড়ল। কি ঠিক করলে? সিধু জ্যাঠা জিজ্ঞেস করলেন। আমাদের প্লেনেই যেতে হবে। সিধু জ্যাঠা যেভাবে ফেলুদার দিকে চাইলেন তাতে বুঝলাম গর্বে ওর বুকটা ভরে উঠেছে। মুখে কিছু না বলে তক্তপোষ থেকে উঠে গিয়ে আলমারি থেকে একটা চটি বই বার করে ফেলুদার হাতে দিয়ে বললেন, এটা তোমায় হেল্প করবে, ভালো করে একবারটি পড়ে নিও। বইটার নাম আ গাইড টু দ্য কেভস অফ এলোরা। ফেলুদা বাড়ি এসেই জুপিটার ট্রাভেলসের মিস্টার বক্সিকে ফোন করে জিজ্ঞেস করল আগামীকাল সকালের বম্বে ফ্লাইটে টিকিট আছে কিনা। ওর 3টে সিট দরকার। 3টে শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। সিধু জ্যাঠাও যাবেন নাকি সঙ্গে? ফেলুদাকে জিজ্ঞেস করাতে ও শুধু বলল, দলে আর একটু ভারী হলে সুবিধে হয়। বক্সি বললেন, এমনিতে জায়গা নেই, তবে ওয়েটিং লিস্টে ভালো পজিশন। আমি টিকিট ইস্যু করে দিচ্ছি। আপনারা সকালে 5:30টার মধ্যে এয়ারপোর্টে এসে যাবেন। মনে হয় হয়ে যাবে। সকালের ফ্লাইট 9টার মধ্যে বম্বে পৌঁছে যাবে। তারপর সেখান থেকে 12:30টার সময় আর একটা প্লেন ছেড়ে 1:30টায় আমাদের আওরঙ্গাবাদ পৌঁছে দেবে। এই পরের টিকিটটাও জুপিটার করে দেবে। আর করে দেবে আমাদের আওরঙ্গাবাদ ও এলোরায় থাকার ব্যবস্থা। আমরা পৌঁছে যাব কালই, মানে শনিবার, আর মল্লিক পৌঁছবেন রবিবার। বুকিংয়ের ঝামেলা মিটিয়ে ফেলুদা আর একটা নম্বর ডায়াল করছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি নাম্বার 1 জনপ্রিয় রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। ফেলুদা যেন ভূত দেখেছে এমন ভাব করে রিসিভারটা রেখে দিয়ে বলল, আশ্চর্য, এই মুহূর্তে আপনার নম্বর ডায়াল করছিলাম। জটায়ু তার ভাঁজ করা প্লাস্টিকের রেনকোটটা টেবিলের উপর রেখে সোফায় বসে পড়ে বললেন, তাহলে আমার সঙ্গে আপনার একটা টেলিপ্যাথেটিক যোগ রয়েছে বলুন। আমারও কদিন থেকেই আপনার কথা মনে হচ্ছে। কথাটা আসলে হবে টেলিপ্যাথিক, কিন্তু লালমোহনবাবুর ইংরেজি ওই রকমই। ভদ্রলোকের চেহারা বেশ খোলতাই হয়েছে। দেখে মনে হলো বই লিখে বেশ 2 পয়সা রোজগার হচ্ছে। বেশ করে একটু লেবুর শরবত করতে বলুন তো আপনার সার্ভেন্টটিকে, বড্ড গুমোট করেছে। আর ফ্রিজিয়ার থেকে যদি একটু বরফ দিয়ে দেয়। শরবতের অর্ডার দিয়ে ফেলুদা কাজের কথায় চলে গেল। খুব ব্যস্ত নাকি? নতুন উপন্যাসে হাত দিয়েছেন? হাত দিলে কি আর এখানে আসতে পারি? ছক কেটেছি। খুব জমবে বলে মনে হয়। ভালো ফিল্ম হয়, অবশ্যই হিন্দি প্যাটার্নের। 5খানা ফাইট আছে। বেলুচিস্তানের ব্যাকগ্রাউন্ডে ফেলেছি আমার হিরো প্রখর রুদ্রকে।
আচ্ছা, অর্জুন মেহরোত্রাকে কেমন মানায় বলুন তো হিরোর পার্টে? অবশ্যই আপনি যদি অ্যাক্টিং করতে রাজি হন তাহলে তো। আমি হিন্দি জানি না। যাই হোক, আপাতত আমাদের সঙ্গে আসুন, কৈলাসটা ঘুরে আসি। ফিরে এসে না হয় বেলুচিস্তানের কথা ভাববেন। কৈলাস? সে কি মশাই? আপনার কি তিব্বতে কেস পড়ল নাকি? সেখানে তো শুনেছি চীনেদের রাজত্ব। কৈলাস পাহাড় নয়, কৈলাস মন্দির। এলোরার নাম শুনেছেন? ও হো হো, তাই বলুন। তা সে তো শুনেছি সব মন্দির আর মূর্তি টূর্তির ব্যাপার। আপনি হঠাৎ পাথর নিয়ে বললেন কেন? আপনার তো মানুষ নিয়ে কারবার। কারণ কতগুলো মানুষ ওই পাথর নিয়ে একটা কারবার ফেঁদে বসেছে, বিশ্রী কারবার। সেটা বন্ধ করা দরকার। লালমোহনবাবু ফ্যালফ্যাল করে চেয়ে আছেন দেখে ফেলুদা ব্যাপারটা বুঝিয়ে দিল। সব শুনে টুনে লালমোহনবাবুর গোল চোখ আরও গোল হয়ে গেল। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বার করে কী সব লিখে টিকে নিয়ে বললেন, এ এক নতুন খবর দিলেন আপনি। এই সব পাথরের মূর্তির এত দাম! আমি তো জানতুম হিরে পান্না চুনি এই সব হলো দামি পাথর, যাকে বলে প্রেশাস স্টোনস। কিন্তু এও তো দেখছি কম প্রেশাস নয়, আরও বেশি প্রেশাস। চুনি পান্না পৃথিবীতে হাজার হাজার আছে, ভবিষ্যতে সংখ্যায় আরও বাড়বে। কিন্তু কৈলাসের মন্দির বা সাঁচির স্তূপ বা এলিফ্যান্টার গুহা, এসব একটা বই দুটো নেই। 1000-2000 বছর আগে আমাদের আর্ট যে হাইটে উঠেছিল, সে হাইটে ওঠার কথা আজকের আর্টিস্ট ভাবতেই পারে না। সুতরাং সে যুগের আর্ট দেশে যা আছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। যারা তাকে নষ্ট করতে চায় তারা ক্রিমিনাল। আমার মতে ভুবনেশ্বরের যক্ষীকে হত্যা করা হয়েছে। যে করেছে তার কঠিন শাস্তি হওয়া দরকার। লালমোহন বাবুকে তাতাবার জন্য এই যথেষ্ট। এমনিতেই ভদ্রলোকের নতুন দেশ দেখার শখ, তার উপর ফেলুদার সঙ্গে একজন অপরাধীর পিছনে ধাওয়া করা, সব মিলিয়ে ভদ্রলোক ভারী উত্তেজিত হয়ে পড়লেন। প্লেনের টাইম, জামা কাপড়, কী নিতে হবে, মশারি লাগবে কিনা, সাপের ওষুধ লাগবে কিনা ইত্যাদি জেনে নিয়ে উঠে পড়ে বললেন, আমার আরও এক্সাইটেড লাগছে কেন জানেন তো? কৈলাস নামটার জন্য। কৈলাস, কৈলাস, বুঝতে পারছেন তো? কদিনের জন্য যাচ্ছি জানা নেই, তবে দিন 7 বেশি হবে না আন্দাজ করে প্যাকিং সেরে ফেলতে বেশি সময় লাগলো না। ফেলুদাকে প্রায়ই তদন্তের ব্যাপারে বাইরে যেতে হয়, তাই ওর একটা আলাদা সুটকেসে কিছু জরুরি জিনিস আগে থেকেই প্যাক করে রেডি করা থাকে। তার মধ্যে ওষুধপত্র, ফার্স্ট এড বক্স, মেকআপ বক্স, বাইনোকুলার, ম্যাগনিফাইং গ্লাস, ক্যামেরা, ইস্পাতের তৈরি 50 ফুট টেপ, একটা অল পারপাস নাইফ, নানা রকম সরু সরু তার, যা দিয়ে দরকার হলে চাবি ছাড়াই তালা খোলা যায়, একটা নিউম্যান কোম্পানির ব্র্যান্ডস বা রেল প্লেন বাসের টাইম টেবিল, একটা রোড ম্যাপ, একটা লম্বা দড়ি, একজোড়া হান্টিং বুট। এতে জায়গা যে খুব একটা বেশি নেয় তা নয়, তাই একই সুটকেসে ওর বাকি জিনিসও ধরে যায়। জামা কাপড় বেশি নেয় না। এককালে পোশাকের শখ ছিল, এখন কমে গেছে। সিগারেট খাওয়াও দিনে 20টা থেকে 10-এ নেমে এসেছে। স্বাস্থ্যের ব্যাপারে ওর চিরকালই যত্ন। যোগব্যায়াম করে, একগাদা খায় না, তবে নতুন গুড়ের সন্দেশ বা খুব ভালো মিহিদানা পেলে সংযমের তোয়াক্কা রাখে না। ফেলুদার কাছে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের অনেকগুলো চটি বই ছিল, তার মধ্যে এবার যেগুলো লাগতে পারে তার কয়েকটা নিয়ে আমি উল্টে পাল্টে দেখে নিলাম। 10টা নাগাদ শোবার আগে ফেলুদা ঘড়িতে অ্যালার্ম দিল, আর যদি কোনো কারণে অ্যালার্ম না বাজে তাই 173-তে টেলিফোন করে সকালে 4টের সময় ঘুম ভাঙিয়ে দেবার কথা বলে দিল। তার ঠিক 10 মিনিট বাদে মিস্টার মুৎসুদ্দির কাছ থেকে ফোন এলো। বললেন, মল্লিক বম্বে থেকে একটা ট্রাঙ্ক কল পেয়েছিল কিছুক্ষণ আগে। মল্লিক যে কথাগুলো বলে
তা হলো এই, মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে গেছে। বাপ তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে 20-75। তাতে বম্বের লোক ইংরেজিতে বলে, ক্যারি অন, বেস্ট অফ লাক। আমি কথাগুলোর মাথা মুন্ডু বুঝতে পারলাম না। সেটা ফেলুদাকে বলাতেও বলল, তোর মধ্যম নারায়ণ তেলের দরকার হয়ে পড়েছে। ভাগ্যে সেই তেলের ব্যাপারটা আমার জানা ছিল, তা না হলে এটারও মানে ফেলুদাকে জিজ্ঞাসা করতে হতো। মধ্যম নারায়ণ তেল মাথায় লাগালে নাকি মাথা ঠান্ডা হয় আর বুদ্ধি বাড়ে। বম্বের প্লেন 6:30 না ছেড়ে ছাড়ল প্রায় 1 ঘন্টা পরে। বেশ কয়েকটা ক্যান্সেলেশন ছিল, তাই আমাদের জায়গা পেতে কোনো অসুবিধে হয়নি। বাক্স রহস্যের ব্যাপারে আমাদের সঙ্গে জীবনে প্রথম প্লেনে চড়েছিলেন লালমোহনবাবু। এটা বোধ হয় দ্বিতীয়বার। এবার দেখলাম টেক অফের সময় দাঁত টাত খিঁচিয়ে সেই বিশ্রী ব্যাপারটা আর করলেন না। কিন্তু প্রথম দিকটা যখন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন প্লেনটা বেশ ধরফর করছিল, আর লালমোহনবাবুর অবস্থা আরও অনেকেরই মতো বেশ শোচনীয় বলে মনে হচ্ছিল। একবার একটা বড় রকম ঝাঁকুনির পর ভদ্রলোক আর থাকতে না পেরে বললেন, এ যে মশাই চিতপুর রোড দিয়ে ছ্যাঁকড়া গাড়িতে করে চলছি বলে মনে হচ্ছে, নাট বল্টু সব খুলে আসছে না তো? আমি আর ফেলুদা দুটো পাশাপাশি সিটে বসেছিলাম, আর লালমোহনবাবু বসেছিলেন প্যাসেজের ওদিকে ফেলুদার ঠিক পাশেই। ব্রেকফাস্ট খাবার কিছুক্ষণ পর ভদ্রলোক একবার ফেলুদার দিকে ফিরে বললেন, দাঁত খড়কের ইংরেজি কি মশাই? তারপর সেটা জেনে নিয়ে ভদ্রলোক নিজেই বোতাম টিপে এয়ার হোস্টেসকে ডাকিয়ে এনে, এক্সকিউজ, টুথপিক প্লিজ বলে খড়কে আদায় করে নিলেন। তারপর ঘণ্টাখানেক পরে বম্বে সম্বন্ধে একটা বুকলেট পড়তে পড়তে বললেন, অ্যাপেলোটা আবার কীরকম বাঁদর মশাই? ফেলুদা এলোরার গাইড বুকটা চোখের সামনে থেকে নামিয়ে বললেন, বাঁদর নয়, বন্দর, পোর্ট। ও পোর্ট, তাহলে ইংরেজিতে পোর্ট লিখলেই হয়, বান্দার লেখার কি দরকার? আমরা তিনজনের কেউই আগে বম্বে যাইনি। পশ্চিমে সবচেয়ে দূরে গেছি রাজস্থানের জয়সলমের। এবার এমনিতে বম্বেতে থাকার কথা নয়, তবে ফেলুদা বলেছে এলোরায় সব ঠিকভাবে উতরে গেলে ফিরবার পথে 2-3 দিন বম্বে থেকে আসবে। ওর এক কলেজের বন্ধু ওখানে থাকে, গ্ল্যাক্সো কোম্পানিতে কাজ করে। সে অনেক দিন থেকেই নেমন্তন্ন করে রেখেছে। প্লেন ল্যান্ড করার আগে যখন বেল্ট বাঁধতে বলছে, তখন আমি ফেলুদাকে একটা কথা জিজ্ঞেস না করে পারলাম না। বললাম, মল্লিকের কাল রাত্রের ফোনটার ব্যাপারটা একটু বুঝিয়ে দেবে? ফেলুদা যেন আকাশ থেকে পড়ল। সে কি রে, তুই ওটা সত্যি বুঝিসনি? মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছে। মেয়ে হলো যক্ষীর মাথা, শ্বশুর বাড়ি হলো সিলভারস্টাইন, যে মাথাটি কিনেছিল, আর বাপের বাড়ি হলো মল্লিক, যার কাছে মাথাটা ছিল। বুঝিয়ে দিলে সত্যি জলের মতো সোজা। বললাম, আর 20-75? ওটা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। ম্যাপ খুলে দেখবি ওটা আওরঙ্গাবাদ পড়ছে। সান্টাক্রুজ এয়ারপোর্টে নামলাম 10টার সময়। 2.5 ঘন্টা পরে আবার প্লেন ধরতে হবে, তাই শহরে যাবার কোনো মানে হয় না। যদিও আকাশ থেকে শহরের গমগমে চেহারা দেখে চোখ ট্যারা হয়ে গেছে। এয়ারপোর্টের বাথরুমে হাত মুখ ধুয়ে রেস্টুরেন্টে ভাত আর মুরগির কারি খেয়ে ঔরঙ্গাবাদ যাবার প্লেনে উঠলাম 1:45। মাত্র 11 জন যাত্রী। ফেলুদা বলল, এটা ট্যুরিস্ট সিজন নয়, তাই এত কম লোক। ঔরঙ্গাবাদে যারা যায় তারা অনেকেই নাকি অজন্তা এলোরা দেখতেই যায়। এবার আমি আর লালমোহনবাবু পাশাপাশি, আর প্যাসেজের উল্টো দিকে ফেলুদা, আর তার পাশে একজন মাঝবয়সী ভদ্রলোক। তার চোখে মোটা কালো চশমা, নাকটা খাঁড়ার মতন লম্বা আর বেঁকা, আর চওড়া কপালের পিছন দিকে একরাশ কাঁচা পাকা ঢেউ খেলানো চুল
ব্যাগ ব্রাশ করে আঁচড়ানো। আওরঙ্গাবাদের খুদে এয়ারপোর্টে নেমে ভদ্রলোকের সঙ্গে আলাপ হতো না, কিন্তু তার নাকি গাড়ি আসার কথা ছিল, আসেনি। তাই উনি আমাদের সঙ্গে এয়ারলাইন্সের বাসে শহরে এলেন। বাঙালি বলে মনে হয়নি, তাই যখন ফেলুদার সঙ্গে বাংলায় কথা বললেন তখন বেশ অবাক লাগলো। কোথায় উঠছেন? ফেলুদাকে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। ঔরঙ্গাবাদ হোটেল। আমিও তাই। এদিকে কি বেড়াতে? হ্যাঁ, সেই রকমই। আপনি? আমি এলোরা নিয়ে একটা বই লিখছি। আগে আরেকবার গেছি, এটা দ্বিতীয়বার। ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি পড়াই মিশিগানে। ছাত্রদের উৎসাহ আছে? আগের চেয়ে অনেক বেশি। আজকাল তো ইন্ডিয়ার দিকেই চেয়ে আছে ওরা, বিশেষত ইয়াং জেনারেশন। বৈষ্ণব ধর্মের খুব প্রভাব শোনা যাচ্ছে। ফেলুদা একটু ঠাট্টার সুরেই প্রশ্নটা করেছিল। ভদ্রলোক হেসে বললেন, হরে কৃষ্ণর কথা বলছেন তো? জানি, তবে ওরা কিন্তু খুব সিরিয়াস। মাথা মুড়িয়ে ফোঁটা কেটে ধুতির কোঁচাটা দুলিয়ে কেমন খোল করতাল বাজায় দেখেছেন তো? চোখে না দেখে দূর থেকে শুনলে খাঁটি কীর্তনের দল বলে ভুল হবে। এয়ারলাইন্স অফিসের পাশেই ঔরঙ্গাবাদ হোটেল। পৌঁছতে লাগলো মাত্র 15 মিনিট। ছোট হোটেল, তবে থাকার ব্যবস্থা বেশ ভালো। খাতায় নামটাম লিখিয়ে আমরা দুজন গেলাম 11 নম্বর ঘরে। লালমোহনবাবু 14। ফেলুদা সান্টাক্রুজ থেকে একটা বম্বের কাগজ কিনেছিল। রেস্টুরেন্টে খাবার সময় ওটা পড়তে দেখেছিলাম। এবার ঘরে এসে চেয়ারে বসে মাঝখানকার একটা পাতায় কাগজটা খুলে আমায় জিজ্ঞাসা করল, ভ্যান্ডালিজম মানে জানিস? পরিষ্কার না জানলেও আবছা আবছা জানতাম। গুন্ডামি ধরনের কোনো ব্যাপার কি? ফেলুদা বলল, 5ম শতাব্দীতে যে বর্বর জাতি রোম শহরকে ধ্বংস করেছিল তাদের বলতো ভ্যান্ডালস। সেই থেকে ভ্যান্ডালিজম বলতে বোঝায় কোনো সুন্দর জিনিসকে নির্মমভাবে ধ্বংস করা। কথাটা বলে ফেলুদা কাগজটা আমার হাতে দিল। তাতে খবর রয়েছে মোর ভ্যান্ডালিজম। তার নিচে বলছে, মধ্যপ্রদেশের খাজুরাহোতে 300 শতাব্দীর কাণ্ডারি মেহাদেও মন্দিরের গা থেকে একটা মেয়ের মূর্তির মাথা কে বা কারা যেন ভেঙে নিয়েছে। বরোদার একটা আর্ট স্কুলের 4 জন ছাত্র মন্দিরটা দেখতে গিয়েছিল। তারাই নাকি প্রথম ব্যাপারটা লক্ষ্য করে। গত 1 মাসে এই নিয়ে নাকি 3 বার এই ধরনের ভ্যান্ডালিজমের খবর জানা গেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে এই মূর্তির টুকরোগুলোকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আমি খবরটা হজম করার চেষ্টা করছি। এমন সময় ফেলুদা গম্ভীর গলায় বলল, যদ্দূর মনে হয় অক্টোপাস একটাই। তার সুরগুলো ভারতবর্ষের এদিক ওদিক ছড়িয়ে এ মন্দির ও মন্দির থেকে মূর্তি সরাচ্ছে। যে কোনো একটা সুরকে জখম করতে পারলেই সমস্ত শরীরটা ধরফর করে উঠবে। এই জখম করাটাই হবে আমাদের লক্ষ্য। ঔরঙ্গাবাদ ঐতিহাসিক শহর। অ্যাবিসিনিয়ার এক কৃতদাস নাম মালিক অম্বর ভারতবর্ষে এসে তার ভাগ্য ফিরিয়ে ক্রমে আমেদনগরের রাজার প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। তিনি খারকে নামে একটা শহরের পত্তন করেন, যেটা আওরঙ্গজেবের আমলে নাম পাল্টে হয়ে যায় ঔরঙ্গাবাদ। মোগল আমলের চিহ্ন ছাড়াও এখানে রয়েছে প্রায় 1300 বছরের পুরনো 8-10টা বৌদ্ধ গুহা, যার ভেতরে দেখবার মতো কিছু মূর্তি রয়েছে। যে ভদ্রলোকটির সঙ্গে আজ আলাপ হলো, তিনি বিকেলে আমাদের সঙ্গে আর একটু বেশি ভাব জমাতে আমাদের ঘরে এসেছিলেন। একসঙ্গে চা খেতে খেতে ভদ্রলোক বললেন, এই সব গুহার মূর্তির সঙ্গে নাকি এলোরার মূর্তির খানিকটা মিল আছে। আপনারা কাল যদি সময় পান একবার দেখে আসবেন। আজ অল্প অল্প বৃষ্টি পড়ছে। কাল সকালে দিন ভালো থাকলে আমরা সেই গুহাগুলো আর তার কাছেই আওরঙ্গজেবের রানীর স্মৃতিস্তম্ভ বিবি কা মুকবারা
দেখে আসব। আমাদের কাল দুপুরটা পর্যন্ত থাকতেই হবে, কারণ 11টার সময় জয়ন্ত মল্লিকের আসার কথা। আমাদের বিশ্বাস তিনি এলোরা যাবেন এবং আমরা যাব তাকে ফলো করে। রাত্রে খাবার পর ফেলুদা তার এলোরার গাইডবুক নিয়ে বসে বলল, আমি কি করি তাই ভাবছি। এমন সময় জটায়ু এসে বললেন, কি করছো তপেশবাবু? বাইরে বেশ চাঁদ উঠেছে, চলো একটু বেরিয়ে আসি। হোটেল থেকে বেরিয়ে এসে দেখি বাইরে ফুটফুটে জ্যোৎস্না। দূরে দক্ষিণ দিকে নিচু পাহাড় দেখা যাচ্ছে। ওরই গায়ে বোধ হয় বৌদ্ধ গুহাগুলো। কাছেই একটা পানের দোকান থেকে ট্রানজিস্টারে হিন্দি ফিল্মের গান বাজছে। রাস্তার উল্টো দিকে একটা বন্ধ দোকানের সামনে দুটো লোক একটা বেঞ্চিতে বসে গলা উঁচিয়ে তর্ক করছে। কি নিয়ে সেটা বোঝার উপায় নেই, কারণ ভাষাটা বোধহয় মারাঠি। দিনের বেলায় রাস্তাটায় বেশ লোকজন গাড়ি টাড়ির চলাচল ছিল। এখন এই 10টার মধ্যেই সব কেমন যেন ঝিমিয়ে পড়েছে। দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। একটা পাগড়ি পরা লোক সাইকেল করে বেল বাজাতে বাজাতে আমাদের সামনে দিয়ে চলে গেল। কোত্থেকে জানি একটা লোক এ মধুকর বলে চেঁচিয়ে উঠল। সবই যেন কেমন নতুন নতুন। এসব কিছুর মধ্যেই যেন খানিকটা রহস্য, খানিকটা রোমাঞ্চ, খানিকটা অজানা ভয় মেশানো রয়েছে। আর তার মধ্যে লালমোহনবাবু আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, শুভঙ্কর বোসকে দেখে একটু সাসপিশিয়াস বলে মনে হচ্ছে না তোমার? বলতে ভুলে গেছি, ওই বাঙালি প্রফেসরটির নাম হলো শুভঙ্কর বোস। আমি বললাম, কেন? ওর সুটকেসের মধ্যে কি আছে বলো তো? 35 কিলো ওজন হয় কি করে? 35 কিলো? আমি তো অবাক। বম্বেতে প্লেনে ওঠার আগে মাল ওজন করছিল। আমার সামনেই উনি ছিলেন, আমি দেখেছি। 35 কিলো। যেখানে তোমার দাদারটা 22, তোমারটা 14, আমারটা 16। ভদ্রলোককে অতিরিক্ত মালের জন্য বেশ কিছু টাকা দিতে হলো। এ খবরটা আমি জানতাম না, অথচ বাক্সটা বেশি বড় নয় ঠিকই, কি আছে ওটার মধ্যে? পাথর? লালমোহনবাবু নিজেই ফিসফিস করে নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, কিংবা পাথর ভাঙার জন্য লোহার সব যন্ত্রপাতি। তোমার দাদা বলেছিলেন না এই সব মূর্তি চুরির পেছনে একটা দল আছে? আমি বলছি উনি সেই দলের একজন। ওর নাকটা দেখেছো? ঠিক ঘন শ্যাম কর্কটের মতো। ঘন শ্যাম কর্কট? সে আবার কে? ওহো, তোমাকে বলা হয়নি, আমার নতুন গল্পের ভিলেন। তার নাকের বর্ণনা কীরকম দেবো জানো তো? পাশ থেকে দেখলে মনে হয় ঠিক যেন জলের উপর বেরিয়ে থাকা হাঙরের ডানা। জটায়ু আমার মাথাটা গণ্ডগোল করে দিলেন। আমার কিন্তু শুভঙ্কর বোসকে একটুও সন্দেহ হয়নি, কারণ যে লোক আর্ট সম্বন্ধে এত জানেন। অবশ্যই এখন ভাবলে মনে হচ্ছে ভারতবর্ষের নামকরা মন্দিরগুলো থেকে যারা মূর্তি চুরি করবে তাদেরও তো আর্ট সম্বন্ধে কিছুটা জানতেই হবে। ভদ্রলোকের চেহারার মধ্যে সত্যি একটা ধারালো ভাব আছে। তোমায় বলে দিলুম, লালমোহনবাবু বললেন, এবার থেকে খালি একটু চোখে চোখে রেখো। আমাকে আজকে একটা লেমন জুস অফার করেছিলেন, নিলুম না। যদি বিষ-টিষ মেশানো থাকে, তোমার দাদাকে বলো ওর নিজের পরিচয়টা যেন গোপন রাখেন। উনি যে ডিটেকটিভ সেটা জানতে পারলে কিন্তু। রাত্রে ফেলুদাকে শুভঙ্কর বোসের বাক্সের ওজনের কথাটা বলাতেও বলল, 35 নয়, 37 কিলো। জটায়ুকে বলে দিস যে সে শুধু পাথরেরই ওজন হয় না, বইয়েরও ওজন হয়। আমার বিশ্বাস লোকটা পড়াশোনা করার জন্য সঙ্গে অনেক বই এনেছে। পরদিন সকালে 6:30টায় ট্যাক্সি করে বেরিয়ে আমরা প্রথমে এখানকার নকল তাজমহল, বিবি কা মকবারা দেখে তারপর বৌদ্ধ গুহা দেখতে গেলাম। গাড়ি থেকে নেমে পাহাড়ের গা দিয়ে অনেকগুলো সিঁড়ি উঠে তারপর গুহায় পৌঁছানো যায়।
আমাদের সঙ্গে শুভঙ্কর বোসও রয়েছেন। সমানে আর্ট সম্বন্ধে জ্ঞান দিয়ে চলেছেন। তার অর্ধেক কথা আমার একান দিয়ে ঢুকে ওকান দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাকি কথা কোনো কানেই ঢুকছে না। লোকটাকে অনেক চেষ্টা করেও চোর বদমাইশ হিসাবে ভাবতে পারছি না, যদিও লালমোহনবাবু বারবার আর চোখে তাকে দেখছেন, আর তার ফলে সিঁড়িতে হোঁচট খাচ্ছেন। আমরা ছাড়া আরও দুজন লোক আমাদের আগেই সিঁড়ি দিয়ে উঠে গেছেন। তার মধ্যে একজন রংচঙে হাইওয়ান শার্ট পরা একটা টেকো সাহেব, আর একজন নিশ্চয়ই ট্যুরিস্ট ডিপার্টমেন্টের মাইনে করা গাইড। ফেলুদা তার নকশা করা ঝোলাটা থেকে তার পেন্টাক্স ক্যামেরাটা বার করে মাঝে মাঝে ছবি তুলছে। কখনো পাহাড়ের উপর থেকে শহরের ছবি, কখনো বা আমাদের ছবি। আমাদের দিকে ক্যামেরা তাক করলেই লালমোহনবাবু থেমে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে পোজ দিচ্ছেন। শেষটায় আমি বাধ্য হয়ে বললাম যে হাঁটা অবস্থাতেও ছবি ওঠে, আর না হাসলে অনেক সময় ছবি আরও বেশি ভালো ওঠে। গুহার মুখে পৌঁছে ফেলুদা বলল, তোরা দেখ আমি কটা ছবি তুলে আসছি। শুভঙ্করবাবু বললেন, 2 নম্বর আর 7 নম্বরটা মিস করবেন না। 1 থেকে 5 এই কাছাকাছির মধ্যেই পাবেন, আর 6 থেকে 9 হলো এখান থেকে হাফে মাইল পূব দিকে পাহাড়ের গা দিয়ে রাস্তা পাবেন। 1 জুন মাস, তার ওপর ঝলমলে রোদ, তাই বাইরেটা বেশ গরম লাগছিল, কিন্তু গুহার ভিতরে ঢুকে দেখি বেশ ঠান্ডা। 1 নম্বরটায় বিশেষ কিছু নেই, আর দেখেই বোঝা যায় সেটার কাজ অর্ধেক করে বন্ধ হয়ে গিয়েছিল, আর যেটুকু তৈরি ছিল তারও খানিকটা অংশ ভেঙে পড়ে আছে। শুভঙ্করবাবু তাও ভারী আগ্রহের সঙ্গে বারান্দার থাম, সিলিং ইত্যাদি দেখে খাতায় কি সব নোট করে নিতে লাগলেন। আমি আর লালমোহনবাবু 2 নম্বর গুহায় গিয়ে ঢুকলাম। ফেলুদা আমার সঙ্গে একটা টর্চ দিয়ে দিয়েছিল। বারান্দা পেরিয়ে গুহার মধ্যে ঢুকে টর্চটা জ্বালতে হলো। বেশ বড় একটা হলঘর, তার মাথায় একটা প্রকাণ্ড বুদ্ধমূর্তি। দুপাশের দেয়ালে টর্চ ফেলে দেখি সেগুলোতেও চমৎকার সব মূর্তি খোদাই করা আছে। লালমোহনবাবু মন্তব্য করলেন, তখনকার আর্টিস্টদের শুধু আর্টিস্ট হলে চলতো না, বুঝলে হে তপেশ, সেই সঙ্গে গায়ের জোরও থাকতে হতো। হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড়ের গায়ের পাথর ভেঙে তৈরি করতে হয়েছে এসব মূর্তি, 4টিখানি কথা নয়। 3 নম্বরের ভেতরে ঢুকে দেখি আরও একটা বড় হলঘর, আর সে ঘর সেই গাইডের বকবকানিতে এখন গম গম করছে যে সেখানে টেকা দেয়। বাইরে বেরিয়ে এসে লালমোহনবাবু বললেন, তোমার দাদা কোথায় গেলেন? তাকে তো দেখছি না। সত্যি তো, ফেলুদা কোথায় গিয়ে ছবি তুলছে, আর শুভঙ্করবাবুই বা কোথায়? চলো এগিয়ে চলো, লালমোহনবাবু বললেন। পাশেই পরপর 4 আর 5 নম্বর গুহা রয়েছে, কিন্তু ফেলুদা না থাকায় কেমন যেন অস্বস্তি লাগছে। কাছাকাছির মধ্যে কোথাও নেই। আন্দাজ করে আমরা পূব দিকের গুহাগুলোর পথ ধরলাম। প্রায় আধ মাইল হাঁটতে হবে, কিন্তু যাওয়া ছাড়া কোনো উপায় নেই। পাহাড়ের গায়ে গাছপালার চেয়ে পাথর আর ঝোপঝাড়ি বেশি। ঘড়িতে মাত্র 8:15, তাই রোদের তেজ এখনও বেশি নয়। 10টার বেশি দেরি করা চলবে না, কারণ 11টার গাড়িতে জয়ন্ত মল্লিক আসবেন। মিনিট 15 হাঁটার পর রাস্তা থেকে কিছুটা উপর দিকে একটা গুহা দেখতে পেলাম। এটা বোধহয় 6 নম্বর। পথে ফেলুদার কোনো চিহ্ন দেখতে পাইনি। লালমোহনবাবু গোয়েন্দার ভঙ্গিতে মাঝে মাঝে রাস্তার উপর ঝুঁকে পড়ে পায়ের ছাপ খোঁজার চেষ্টা করছেন। এ ধরনের পাহাড়ে পথে এমনিতেই বৃষ্টির জল দাঁড়ায় না, তার উপরে সকাল থেকে একটানা 2 ঘন্টা রোদ হয়ে রয়েছে। রাস্তা একেবারে শুকনো খটখটে। আর এগোনোর কোনো মানে আছে কি? তার চেয়ে ওর নাম ধরে ডাকলে কেমন হয়? ফেলুদা, ফেলুদা, প্রদোষবাবু, ফেলুবাবু, ও মিস্টার মিত্তির। কোনো উত্তর নেই। আমার পেটের ভিতরটা খালি খালি লাগছে। পাহাড়ের গা বেয়ে উঠে ওপর দিকে কোথাও চলে গেল নাকি? কোনো কিছুর সন্ধান পেয়েছে কি, জরুরি কিছু, যার ফলে আমাদের কথা ভুলে গিয়ে তদন্তের কাজে লেগে যেতে হয়েছে?
লালমোহনবাবু মাথা নেড়ে বললেন, এদিকে নেই, থাকলে ডাক শুনতে পেতেন। নিশ্চয়ই ওদিকে আছেন, চলো ফিরে চলো, এবার দেখা পাবো নির্ঘাত। তোমার দাদা তো আর খামখেয়ালি নন বা কাঁচা কাজ করার লোক নন, চলো। আমরা উল্টো মুখে ঘুরলাম। কিছু দূর গিয়েই সেই সাহেব আর তার গাইডের সঙ্গে দেখা হলো। এরা 1 থেকে 5 শেষ করে 6-এর দিকে চলেছে। বেশ বুঝলাম গাইডের কথার ঠেলায় সাহেবের অবস্থা কাহিল। ওই তো শুভঙ্করবাবু, লালমোহনবাবু বলে উঠলেন। ভদ্রলোক অন্যমনস্কভাবে আমাদের দিকেই এগিয়ে আসছেন। জটায়ুর গলা শুনে মুখ তুললেন। আমি ব্যস্তভাবে ভদ্রলোকের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার দাদাকে দেখেছেন কি? কই না তো, উনি যে বললেন ছবি তুলতে যাবেন। কিন্তু ওকে তো দেখছি না। আপনি গুহাগুলো কেভের মধ্যে নেই, আমি সবগুলো দেখে আসছি। আমার ভয় ভয় ভাব দেখেই বোধহয় ভদ্রলোক সান্ত্বনা দেবার সুরে বললেন, কোথায় আর যাবেন, পাহাড়ের ওপর দিকে কোথাও গেছেন হয়তো, শহরটা একটা ভালো ভিউ পাওয়া যায় ওপর থেকে। একটু এগিয়ে গিয়ে জোরে ডাক দাও, ঠিক শুনতে পাবেন। শুভঙ্কর বোস 6 নম্বর কেভের দিকে চলে গেলেন। লালমোহনবাবু ঘর ঘরে চাপা গলায় বললেন, গতিক ভালো লাগছে না তপেশ। এলোরা না যেতেই একটা চিন্তার কারণ ঘটবে এটা ভাবিনি। মনে সাহস আনার চেষ্টা করে এগিয়ে চললাম। হাঁটার স্পিড আপনা থেকেই দ্বিগুণ হয়ে গেছে। খালি মনে হচ্ছে সময়ের ভীষণ দাম। 11টার মধ্যে হোটেলে ফিরতে হবে। মল্লিক এলো কিনা জানতে হবে, অথচ ফেলুদাই বেপাত্তা। ফেলুদা ছাড়া চারমিনার। লালমোহনবাবুর হঠাৎ চিৎকারে চমকে লাফিয়ে উঠলাম। সামনেই 5 নম্বর গুহার থামগুলো দেখা যাচ্ছে। তার বাইরে একটা কাঁটা ঝোপের পাশে একটা হলদে রঙের সিগারেটের প্যাকেট পড়ে আছে। যাবার সময় সেটা হয় ছিল না, না হয় চোখে পড়েনি। খালি প্যাকেট কি, নাকি সিগারেট থাকা অবস্থায় পকেট থেকে পড়ে গেছে, কিংবা হাত থেকে? ভয় ভয় এগিয়ে গিয়ে সেটাকে তুললাম। খুলে দেখি খালি। ফেলে দিতে যাচ্ছিলাম, এমন সময় দেখি বলে লালমোহনবাবু সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে আরও বেশি করে খুলতেই ভেতরের সাদা কাগজের গায়ে একটা ডট পেনের লেখা বেরিয়ে এলো। ফেলুদার হাতের লেখা, হোটেলে ফিরে যা। যদিও ফেলুদার একটা চিহ্ন পেয়ে হাঁপ ছাড়ার একটা কারণ হলো, কিন্তু কী কারণে কী অবস্থায় সেটা লিখতে হয়েছে না জেনে পেটের ভিতরে খালি ভাবটা পুরোপুরি গেল না। লালমোহনবাবু বললেন, তা না হয় হোটেলে ফিরে গেলুম, কিন্তু মিস্টার বোসের কি হবে? তার তো আরও 4টে গুহা দেখতে বাকি। আমি বললাম, এক কাজ করি, আমরা ফিরে গিয়ে ট্যাক্সিটা ওকে ফেরত পাঠিয়ে দিই। এখানে থেকে ওর গতিবিধি একটু লক্ষ্য করলে হতো না? মিস্টার বোসের? হ্যাঁ, আমার কিন্তু মনে হয় ফেলুদার আদেশ মানা উচিত। তবে চলো যাই হোটেলে ফিরে। লালমোহনবাবু নিজে রহস্যের গল্প লেখেন বলেই বোধহয় মাঝে মাঝে ওর গোয়েন্দাগিরির ঝোঁক চাপে। বেশ বুঝতে পারছিলাম উনি শুভঙ্করবাবুকে ফলো করতে চাচ্ছেন, কিন্তু বাধ্য হয়েই বাধা দিতে হলো। ট্যাক্সি আমাদের দুজনকে হোটেলে পৌঁছে দিয়ে আবার গুহায় ফিরে গেল। এখন মাত্র 9টা। এইভাবে ফেলুদার অপেক্ষায় কতক্ষণ বসে থাকতে হবে জানি না। ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই দুজনে হোটেলের বাইরে রাস্তায় পায়চারি করতে লাগলাম। সকালে আকাশ পরিষ্কার ছিল, এখন আবার মেঘ করে আসছে। এক হিসেবে ভালো, গরমটা কমবে। 9:45 নাগাদ শুভঙ্করবাবু ফিরে এসে ফেলুদা তখনও আসেনি শুনে খুব অবাক হয়ে গেলেন। অথচ আমরা যে একটা ক্রাইমের তদন্ত করতে এসেছি, বিপদের আশঙ্কা আছে, এটাও ওকে বলা যায় না, কারণ এখনও সেরকম আলাপ হয়নি। আর লালমোহনবাবুর এখনও বিশ্বাস উনি শত্রুপক্ষের লোক। তাই বুদ্ধি খাটিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এটা বোঝানোর জন্য বললাম, ও এরকমই লোক, ভীষণ ভুলো আর খামখেয়ালি, আগেও অনেকবার এরকম করেছে। প্রায় 1 ঘন্টা রাস্তায় পায়চারি করে ঘরে ফিরে এসে টেনটেনের বইটা খুলে
তুষার মানবের রোমাঞ্চকর ঘটনায় মন দিতে চেষ্টা করলাম। 11টার কিছু পরে একবার মনে হলো যেন একটা ট্রেনের হুইসেল শুনতে পেলাম। 11:45টার সময় বাইরে একটা গাড়ির শব্দ পেলাম। গিয়ে দেখি একটা ট্যাক্সি থেকে দুজন ভদ্রলোক নামলেন। একজন মাঝারি হাইট, কাঁধ চওড়া, ঘাড়ে গর্দানের চেহারা, দেখেই কেন জানি মনে হয় কড়া সাহেবি মেজাজের লোক। অন্যজন লম্বা, বেল বটম প্যান্ট, ফুলকারি করা পাতলা শার্ট, গলায় চেন, লম্বা চুল, এলোমেলো গোঁফদাড়ি। এরা দুজন ট্যাক্সি শেয়ার করে এসেছেন, একজোটে ভাড়া চুকিয়ে দিলেন। লম্বার সঙ্গে একটা নতুন ক্যানভাসের ব্যাগ, আর ঘাড়ে গর্দানের সঙ্গে পুরনো চামড়ার সুটকেস। মাল নিয়ে দুজনে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আর একটা ট্যাক্সি এসে পড়ল। দরজা খুলে নামলেন জয়ন্ত মল্লিক। তাকে দেখে যতটা নিশ্চিন্ত হলাম তার চেয়েও বেশি অবাক হলাম ফেলুদার কাণ্ড দেখে। এরকম অবস্থায় কি এর আগে পড়েছি কখনো? মনে তো পড়ে না।